আচ্ছা, বনলতা সেন নামটা শুনলেই কেমন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? বাংলা কবিতার সম্ভবত সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে রহস্যময়ী এক চরিত্র। কিন্তু প্রশ্নটা হলো, তিনি কি আসলেই ছিলেন, নাকি পুরোটাই কবির কল্পনা? চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকা যাক। জীবনানন্দ দাশ লিখছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, আর এই হাজার বছরের যাত্রা শেষে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। ভাবা যায়, কবিতার শুরুতেই আমরা একজন ভীষণ ক্লান্ত শ্রান্ত পথিকের দেখা পাই, আর তার এই সীমাহীন ক্লান্তির মধ্যে এক ঝলক শান্তির মতো এসেছিলেন নাটোরের এই রহস্যময়ী নারী। কিন্তু কে এই বনলতা সেন? নাটোর শহরের এই রহস্যময়ী নারীটা আসলে কে? এই একটা প্রশ্নই কিন্তু দশকের পর দশক ধরে পাঠকদের ভাবিয়ে চলেছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো এই রহস্যের সমাধান করতে গেলে আমাদের সবার আগে বুঝতে হবে সেই মানুষটাকে, যিনি বনলতা সেনের দেখা পেয়েছিলেন, মানে কবিতার সেই কালজয়ী ভ্রমণকারীকে। কবিতার কথক, মানে যিনি এই গল্পটা বলছেন, তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন। তিনি যেন সময়ের ঊর্ধ্বে। কোনো নির্দিষ্ট কালে তিনি বাধা নন, বরং মনে হয় তিনি যেন ইতিহাসের এক রাস্তা ধরে হেঁটে চলা এক ক্লান্ত আত্মা। আচ্ছা, এবার চলুন কবিতার ভেতরেই ডুব দেওয়া যাক, কারণ ওখানে বেশ কিছু ঐতিহাসিক আর ভৌগোলিক সূত্র লুকিয়ে আছে, যা এই হাজার বছরের যাত্রাকে আরও স্পষ্ট করে তুলবে। ভাবুন একবার, এই যাত্রার ব্যাপ্তিটা ঠিক কতটা। সিংহল সমুদ্র মানে শ্রীলঙ্কার চারপাশের সমুদ্র থেকে শুরু করে একেবারে মালয় সাগর পর্যন্ত। শুধু তাই নয়, তার এই পথ চলা ছুঁয়ে গেছে প্রাচীন ভারতের গভীর ইতিহাসকেও, বিম্বিসার থেকে অশোকের ধূসর জগৎ, এমনকি বিদর্ভ নগরের অন্ধকারেও। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই যে নামগুলো, বিম্বিসার, অশোক, বিদর্ভ, বিদিশা, এগুলো কিন্তু শুধু কবির কল্পনা নয়, এগুলো সব সত্যি। হাজার হাজার বছরের মানব ইতিহাসের জীবন্ত সাক্ষী। আর ঠিক এ কারণেই কথকের এই যাত্রাটা যেন একটা মহাকাব্যের চেহারা নিয়েছে। তো সেই ক্লান্ত পথিকের পরিচয় তো আমরা পেলাম। এবার ফেরা যাক সেই নারীর কাছে, যিনি তাকে দুদণ্ডে শান্তি দিয়েছিলেন, নাটোরের সেই নারী। জীবনানন্দ দাশ বনলতা সেনকে যেভাবে বর্ণনা করেছেন তা এক কথায় অবিস্মরণীয়। তার চুল কবেকার অন্ধকার বিদিশার নিশার মতো, তার মুখ যেন শ্রাবস্তির কারুকার্য, আর চোখ দুটো ঠিক যেন পাখির নীড়ের মতো। এই অসাধারণ উপমাগুলোই বনলতা সেনকে অমর করে রেখেছে। কবি আরও বলছেন, হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা, সে যেমন দারুচিনি দ্বীপ দেখে বাঁচার আশা পায়, কবিও ঠিক সেভাবেই অন্ধকারে বনলতা সেনকে খুঁজে পেয়েছিলেন। এর মানে কি দাঁড়ায়? বনলতা সেন শুধু সুন্দর ছিলেন না, তিনি ছিলেন আশ্রয়। দিশেহারা পথিকের জন্য তিনি ছিলেন আশা, এক কথায় উদ্ধার। কিন্তু প্রশ্নটা আবার ফিরে আসে, এত নিখুঁতভাবে যার বর্ণনা দেওয়া হয়েছে, তিনি কি সত্যিই ছিলেন? এই প্রশ্নটাই আমাদের এই রহস্যের আরও গভীরে নিয়ে যায়। চলুন এবার তার আসল পরিচয় নিয়ে যে থিওরিগুলো আছে সেগুলো একটু ঘেঁটে দেখা যাক। তাহলে সোজা কথায় প্রশ্নটা হল, বনলতা সেন কি নাটোরের কোনো বাস্তব চরিত্র ছিলেন? কবির সঙ্গে কি তার সত্যিই দেখা হয়েছিল? তার কি আদৌ কোনো বাস্তব অস্তিত্ব ছিল? এই পরিচয় নিয়ে কিন্তু বছরের পর বছর ধরে অনেক জল্পনা কল্পনা হয়েছে। অনেকগুলো থিওরিও আছে, যেমন কেউ বলেন তিনি হয়তো দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে পরিচয় হওয়া কোনো নারী, আবার কারো মতে তিনি ছিলেন নাটোরের এক ম্যানেজারের বিধবা বোন। এমনকি কবির নিজের এক কাজিন শোভনা, যার প্রতি কবির অনুরাগ ছিল, তাকেও অনেকে বনলতা সেন ভেবেছেন। আরেকটা তত্ত্ব বলে তিনি হয়তো নাটোরের কোনো গণিকা ছিলেন, কারণ নাটোর তখন এর জন্য পরিচিত ছিল। মানে বুঝতেই পারছেন, তত্ত্ব অনেক, কিন্তু সত্যি কোনটা, সেই বিতর্ক আজও চলছে। এর মধ্যেই একটা দাবি বেশ সাড়া ফেলেছিল। মঞ্জুরি লাহিরি হাসি নামের একজন নারী তো সরাসরি দাবি করে বসেন যে তিনি ছোটবেলায় নাটোর শহরে তার বাবার বাড়িতে স্বয়ং কবির সঙ্গে দেখা করেছিলেন। ভাবা যায়। কিন্তু তথ্য প্রমাণ কি বলছে? চলুন একটু টাইমলাইনটা মিলিয়ে দেখি। কবি জীবনানন্দ দাশ মারা যান ১৯৫৪ সালে, আর ওই প্রত্যক্ষদর্শী মঞ্জুরি লাহিরি, তার জন্ম হয় কবির মৃত্যুরও ৩ বছর পর, মানে ১৯৫৭ সালে। সুতরাং তার পক্ষে কবিকে দেখাটা তো এক কথায় অসম্ভব। আর সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত কবির নিজের লেখা জীবনানন্দ দাশের ব্যক্তিগত ডায়েরিয়ার চিঠিপত্র, যেখানে তার জীবনের প্রায় সব খুঁটিনাটিই পাওয়া যায়। সেখানে নাটোর নামে কোনো শহরের উল্লেখই নেই, একবারও না। এর থেকে তো বোঝাই যায় তার কোনোদিন নাটোরে যাওয়ার সম্ভাবনাই ছিল প্রায় শূন্য। তাহলে বাস্তব জীবনের সব তত্ত্বই তো একরকম বাতিল হয়ে গেল।
তাহলে কে এই বনলতা সেন? চলুন এবার তার আসল এবং আরও গভীর পরিচয়ের দিকে নজর দেয়া যাক। সমস্ত তথ্য প্রমাণ ঘেঁটে পণ্ডিত আর গবেষকরা শেষ পর্যন্ত একটা ব্যাপারেই একমত হয়েছেন, আর সেটা হল বনলতা সেন রক্ত মাংসের কোনো মানুষ ছিলেন না। তিনি ছিলেন পুরোটাই কবির এক অসাধারণ কল্পনার সৃষ্টি। আর এর একটা বড় সূত্র কিন্তু লুকিয়ে আছে কবির নিজের করা ইংরেজি অনুবাদে। দেখুন, বাংলা কবিতায় তিনি লিখেছেন দুদণ্ড শান্তি, কিন্তু যখন তিনি নিজেই এর ইংরেজি অনুবাদ করছেন তখন পিস শব্দটার বদলে ব্যবহার করছেন উইজডম, অর্থাৎ প্রজ্ঞা। এই একটা শব্দই কিন্তু বনলতা সেনের চরিত্রটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। তাহলে বনলতা সেন আসলে কে? তিনি কোনো ব্যক্তি নন, তিনি একটা আইডিয়া, একটা চিরন্তন ধারণা। তিনি হলেন সেই আশ্রয়, সেই শান্তি, সেই প্রজ্ঞা যা এই কেওটিক পৃথিবীতে প্রত্যেকটা ক্লান্ত মানুষ খুঁজে বেড়ায়। আর ঠিক এই কারণেই এত বছর পরেও তার আবেদন একটুও কমেনি। আর সত্যি বলতে এখানেই বনলতা সেনের আসল শক্তি। তিনি যেহেতু রক্ত মাংসের কোনো নির্দিষ্ট মানুষ নন, তাই তিনি সবার হতে পেরেছেন। তিনি কোনো মানচিত্র বা ইতিহাসের গণ্ডিতে বাধা পড়েননি। তিনি হয়ে উঠেছেন এক ইউনিভার্সাল অনুভূতির প্রতীক। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। জীবনানন্দের জন্য সেই দুদণ্ড শান্তির আশ্রয় ছিলেন বনলতা সেন। আমাদের এই আজকের ব্যস্ত ফ্র্যান্টিক পৃথিবীতে সেই দুদণ্ড শান্তির উৎসটা কী? এটা কিন্তু একবার ভেবে দেখার মতো।